দীর্ঘদিন ধরে তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী বামপন্থী রাজনীতিটা করে এসেছেন। এক জ্যোতি বসু, যিনি ঢাকার ভূমিপুত্র, ঢাকার তার আদি বাড়ি, এবং দ্বিতীয়ত বুদ্ধদেব ভট্টাচার্য, যার বাড়ি হচ্ছে ফরিদপুর। তাহলে কি করে যারা ওই পরিস্থিতির মধ্যে শুধুমাত্র ধর্মীয় অত্যাচারের কারণে যারা দেশ ছেড়ে এখানে এসছেন, এপারে এসে রাজনীতি করেছেন, সসম্মানে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা তাহলে শুধুমাত্র হিন্দুদেরকে কি করে, কোন জায়গা থেকে, কবে থেকে কাঠগড়ায় তোলা শুরু করে দিলেন? বন্ধু দেবাশিস, ওকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই কথাটা বলে, যে মতাদর্শটা এবং তাকে ভিত্তি করে যে দল ভারতবর্ষে আছে বা যে দলগুলো ভারতবর্ষে আছে, তাতে পার্লামেন্টে প্রতিনিধিদের সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা অবস্থায় পশ্চিমবঙ্গে বিধানসভায় তাদের সমর্থনের জায়গাটা শূন্য। কেরালায় সরকার চলছে, ত্রিপুরায় কি চলছে সেটা আমরা জানি। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে বন্ধু দেবাশিস কি গুরুত্ব দিয়ে, প্রশ্ন এক করলে উত্তর করতে গিয়ে কি গুরুত্ব দিয়ে বামপন্থী মতাদর্শটা কতটা খারাপ, এবং তাদের পৃথিবীর বিভিন্ন দেশে, ওর কথার মধ্যে প্রথম পর্যায়ে কোথাও ভুল করেও পশ্চিমবঙ্গ নেই, প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গ, ভুল করেও ভারতবর্ষ নেই, একেবারে আন্তর্জাতিক জায়গায় চলে গিয়ে কতটা ক্রিমিনাল সাইকোলজি মতাদর্শের মধ্যে রয়েছে, এবং তার জন্য কয়েকটা উদাহরণ দিয়েছে। আমি এই কারণে শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তার মানে এই মতাদর্শটা জনপ্রতিনিধি বিভিন্ন পর্যায়ে না থাকার পরও মতাদর্শগত অবস্থান থেকে একটা কোনো জায়গায় নিশ্চয়ই আছে যে চূড়ান্ত দক্ষিণপন্থী, ফ্যাসিস্ট, আরএসএস মতাদর্শে বিশ্বাসী যে সমস্ত মানুষজন আছে, ওরকম নাও হতে পারে আর কি, কারণ যথেষ্ট পড়ালেখা করা লোক, তো সেই সমস্ত মানুষজনও বুঝে নেয় যে আমার প্রথম শত্রুটা কি, কোন মতাদর্শটাকে আক্রমণ করতে হবে। জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের রেফারেন্সে যে বামফ্রন্ট সরকারের কথা এখানে এসছে, ইনসিডেন্টালি আমারও আগের জেনারেশন টানলে পাবনা রাজশাহী বেরিয়ে আসবে, ঠিক আছে? পয়েন্ট এটা নয়, পশ্চিমবঙ্গের রাজনীতির ডোমেইন হচ্ছে আজকের আলোচনা, ভারতবর্ষে ঢুকছি না। এই ডোমেনে মানুষের আলোচনা করতে গেলে আমি কী নিয়ে আলোচনা করব সেটাই কিন্তু এখন স্ট্রাগলের মধ্যে রয়েছে। যে বামফ্রন্টের রেজিম স্পষ্টভাবে ধরে যদি আমি তুল্যমূল্য বিচার করি, এই রেজিমের আলোচনার তর্কের মূল কেন্দ্রের বিষয়বস্তু ছিল যে ল্যান্ড রিফর্ম হবে কি হবে না, কোনো হিন্দু মুসলমান নয়। এই রেজিমের মূল আলোচনার বিষয়বস্তু ছিল, যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এসছে তখন লোডশেডিংয়ের রাজ্য ছিল, সেখান থেকে ভারতবর্ষের মধ্যে প্রথম 3টে রাজ্য যারা বিদ্যুৎ উদ্বৃত্ত তৈরি করছে, এই জায়গায় পশ্চিমবঙ্গের উত্থান দেখেছি। যদি 2010 সাল পর্যন্ত একটা দশকের একদম ভারত সরকারের তথ্য যেটা পার্লামেন্টে পেশ করা হয়েছে, সব রাজ্যের তথ্যগুলোকে এক জায়গায় করে নিয়ে, সেখানে শিল্পে বিনিয়োগ, ভারী এবং মাঝারি শিল্পে বিনিয়োগ, তাতে পশ্চিমবঙ্গের স্থান 1 থেকে 3-এর মধ্যে একটা দশক ধরে ছিল আর কি। এমনি সেই পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের রেজিম নিয়ে আলোচনা করব, যে বামফ্রন্ট সরকার রেজিমে সারা ভারতবর্ষে এই হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িক অবস্থান থেকে যে সংঘাত, যেটা একটা সভ্য উন্নত দেশে কখনোই কাঙ্ক্ষিত নয়, একদম বিকাশের প্রশ্নে কাঙ্ক্ষিত নয়, এই সূচক, এই সংখ্যা সারা দেশের পার্লামেন্টে যে সাবমিট করা তথ্য, ক্রাইম রিপোর্ট যে তথ্য দিচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার রেজিমে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক অবস্থান থেকে জিগির এবং যে সংঘাত, সেটা যদি আজকে আমরা উত্তরপ্রদেশের সাথে, আমি উত্তরপ্রদেশকে এমনি বললাম, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সাথে তুলনা করা যায়, ওই সময়কালে 7টা বামফ্রন্টের সময়কালে সেই সূচকটা ক্রাইম রিপোর্টে রয়ে গেছে। ফলে যে জায়গায় মূল আলোচনাটা কনসেন্ট্রেট করতে হবে, যে কৃষক তার ফসল বিক্রি করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে কৃষক আত্মহত্যার বেনজির তৈরি হচ্ছে, সেটা ওই দীর্ঘ রেজিমে কোন জায়গায় ছিল। ওই দীর্ঘ রেজিমে এই আলোচনা করতে হবে শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ কোথায় ছিল, এমএসএমইর ক্ষেত্রে কনসিস্টেন্টলি, মানে 5 থেকে 6 বছর ধরে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিনিয়োগ, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বলছে না, ভারত সরকারের তথ্য বলছে 1 নম্বর অবস্থান রয়েছে। তাহলে আজকে এটা আজকে আলোচনাটা কিন্তু শিল্প নিয়ে নয়। না, আমি বলছি যে আলোচনাটার এই মুহূর্তে সারা দেশে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক জিগির চর্চা তীব্র থেকে তীব্র করা হচ্ছে, আদৌ এইটা একটা সমাজের ক্ষেত্রে, সমাজের সমস্ত অংশে মানুষের ক্ষেত্রে
এই আলোচনাটার প্রাধান্য কতটা। শেষ করছি এই কথাটা বলে, ভারতবর্ষে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা যে কোনো এনজিও, তাদের যে কোনো এনজিও নয়, সরাসরি সরকারি সূচক, যে সূচক আজকে সরকার ঘোষণা করছে দাঁড়িয়ে, যে আমি সাম্প্রদায়িকতার দাঙ্গা আগুন এর থেকে একটা উন্নয়ন বিকাশের জায়গায় কোনো সায়েন্টিফিক সূচক তৈরি করতে পারছি, যে কারণে এটাকে প্রায়োরিটাইজ করছি। এটা নিছক, একেবারেই নিছক। যখন দক্ষিণপন্থী অর্থনীতি ভেঙে পড়ছে বিশ্ব, দেশ, রাজ্য জুড়ে, তখন তারা তাদের সার্ভাইভালের জন্য যে রাজনীতিটা করছে সেটাকে বলা হচ্ছে পরিচিতি সত্তার রাজনীতি। এই পরিচিতি সত্তার রাজনীতিকে যদি আমি তীব্রভাবে শোনাতে পারি, তাহলে সেটা খুব দ্রুততার সাথে আমার পলিটিক্যাল ডিভিডেন্ড দেয়। বিনোদ কুমার মেহতা, এই যে আজকে এই ভয়ানক রূপ, আমরা কেন বাঙালি হিন্দুর এখানে থাকতে পাচ্ছি না, এই বিভৎস চেহারাগুলোকে তৈরি করেছেন বামফ্রন্টের সময় সিপিআইএম এবং বাইফ্রন্ট। বিনোদ কুমার মেহতার নামটা মনে পড়ে? দিনের আলোয় একজন আইপিএস অফিসারকে খুন করা হলো, যারা খুন করেছেন একজনকেও ধরতে পেরেছিলেন জ্যোতিবাবুর পুলিশ। পরবর্তী বক্তা জিষ্ণু বাসু, 3 মিনিট সময়, প্রশ্ন খুব স্পেসিফিক। পশ্চিমবঙ্গের হিন্দুরা সত্যি কি ক্রমশ সংখ্যালঘু হচ্ছে? জিষ্ণুদা। সংখ্যালঘু হচ্ছে এবং ভীষণভাবে হচ্ছে। যদি আমরা 1871 সালের যে প্রথম আদমশুমারি হয়েছিল, তখন যে বেঙ্গল ছিল তার চেয়ে হয়তো আজকের মতো নয়, তা সেই বেঙ্গলে 70% হিন্দু ছিলেন। তার থেকে বিহার বাদ গেছে, উড়িষ্যা বাদ গেছে, তার পরবর্তী ক্ষেত্রে গোয়ালপাড়া বাদ গেছে, ঝাড়খণ্ডের কিছু অংশ বাদ গেছে। সেইটা হওয়ার পরেও 1941 সালের যে বাংলা, মানে ব্রিটিশ বেঙ্গল এবং প্রিন্সলি স্টেটগুলো, তাতেও 43% হিন্দু ছিল। গত যে আদমশুমারি, মানে 2011 সালের আদমশুমারি, তাতে আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোকে মেলালে যে 25,45 লক্ষ মানুষ, তার মধ্যে 29% হিন্দু। এবারের আদমশুমারি যদি দেখেন তাহলে 27 কিছু হবে, তাই 27 হয়ে গেছে 70% থেকে। এর মধ্যে মানুষ মারা গেছে, আমরা বাংলাদেশে মানুষের গণহত্যা দেখেছি, এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সবটা দেখেছি। পশ্চিম বাংলাতেও হিন্দুরা আজকে নিজেদের অস্তিত্বটা বিপন্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তর একেবারে প্রথম পর্বের 5ম অনুচ্ছেদ, স্কুলের মাঠে বাঙালি এবং মুসলমানদের ছাত্রদের ফুটবল ম্যাচ, সন্ধ্যা হয় মগ্ন হইয়া দেখিতেছি। বাঙালি এবং মুসলমান দুটো আলাদা কেন লিখলেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।